This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal, বলো কথা কেশরী। দেখুন, নেতা হন বা নেত্রী, হেলিকপ্টার থেকে মাথা গোনার একটা প্রবণতা কিন্তু ওই রাজনীতিকদের রয়েছে। এই দিন দু জায়গায়, পুরাতন মালদায় সেখানে ভিড় দেখে বেজায় খুশি হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রীও তো সেটা অস্বীকার করতে পারবেন না যে আকাশ থেকে যদি একবার ওই ভিড়ে ঠাসা মাঠ দেখতে পান তখন বেশ ভালো লাগে। ওপর থেকে যখন নামছে দেখলেন ভর্তি ভিড়। এবার ভোটের সঙ্গে ওই সভার ভিড়ের কোনো বৈজ্ঞানিক বা সরাসরি যোগাযোগ আছে কি না সেটা অবশ্য এখনও পুরোপুরি প্রমাণিত হয়নি। মানে এটা কখনোই বলতে পারবেন না যে এই ভিড় ইজ ইকুয়াল টু ভোট, এত সরলীকৃত কোনো সম্পর্ক স্থাপন না, সেটা করা যাবে না। কিন্তু ফাঁকা মাঠ সেখানে কিন্তু আবার অন্যরকম ব্যাপার। ফাঁকা মাঠ দেখলেই ওই নেতার জনপ্রিয়তার ওপর বিশাল একটা প্রশ্নচিহ্ন কিন্তু ঝুলে যায়। মনে হয় যে বোঝা যায় যে নেতার সেই টানটাই নেই। এটার সঙ্গে কিন্তু ভোটের একটা সম্পর্ক আছে। ফাঁকা মাঠ দেখলে বুঝতে পারবেন ওই বুথে বা ভোট যন্ত্রে আপনার ঘরটা ফাঁকা যাওয়ার সম্ভাবনাই বেশি। কি অদ্ভুত না? একই জিনিস থাকা আর না থাকা দুটোর মধ্যে কতটা ফারাক। তাই এই থেকে একটা যে জিনিসটার মধ্যে একটা অন্তত পসিবিলিটি আছে সেটাই সবাই চান, সব নেতা চান যে সভায় একদম মানুষে ভিড়ে ভিড়াক্কার করে বসে থাকুক। কিন্তু এ তো আর গৃহস্থের নেমন্তন্ন নয় যে আমন্ত্রিতের বেশি অতিথি এসে গেলে গৃহকর্তা ভিড়মি খাবেন। এইখানটার সিস্টেমটাই অন্য। জনসভায় হিসেবের বেশি অতিথি এলে বরঞ্চ নেতারা খুশি হন। অন্য সময়ে পাওনাদার মানে যারা চান আর কি, ওই বিভিন্ন প্রশ্ন করে বসেন, রোজকার চাহিদাগুলো নেতারা মেটাচ্ছেন না কেন সেই সব নিয়ে ভাবনা চিন্তা করতে বসেন। তাদের ভিড় বেশি হয়ে গেলে অবশ্য নেতারা খুব একটা খুশি হন না। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে মানে জনসভায় বাড়তি লোক এলে তারা খুব খুশি, দিল খুশ। মুশকিল কি জানেন? মানুষকে এক্ষেত্রে অগ্রাধিকার দিতে গিয়ে নির্বিচারে জীব হত্যা কি সমর্থনযোগ্য? এই 55 বছর আগে এই মারাত্মক প্রশ্নটাকে তুলেছিলেন জানেন মান্না দে, যার সাথে দূর দূরান্তে কোথাও গিয়ে রাজনীতির বিশেষ সম্পর্ক ছিল না। কিন্তু রাজনীতির মানে মাহাত্ম্য দেখুন, এই এত বছর পর ভোট বাংলায় সেই প্রশ্নটা ফিরে এসছে। কি অসাধারণ প্রশ্ন! মান্না দে চলে গেছেন, কিন্তু উত্তর সেটা এখনও অধরা। কিন্তু প্রশ্ন সেটা এখনও বর্তমান এবং প্রাসঙ্গিক। এই ভোটের বাংলায় বরঞ্চ এই প্রশ্নটা জাস্ট একটু চেঞ্জ হয়ে নতুন করে জন্ম নিয়েছে বলতে পারেন। ওখানে গোলাপ ছিল, এখানে তিল। এটা দেখে আবার এটা বলবে না যে তিলকে তাল করা হচ্ছে কিনা, কারণ এটা সবাই কিন্তু দেখেছেন, শুনেছেন এবং এটাই বাস্তব। মানে খড়গ্রামের তিলের ফসল কবে বিচার পাবে সেটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে ইতিমধ্যে ঝড় উঠতে শুরু করে দিয়েছে। সিরিয়াসলি শুনুন, দেখবেন এটাই ঘটছে। কালকেই তো খলিলুর রহমানের সমর্থনে খড়গ্রামে সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যেখানটায় সভাটা করেছিলেন বা যেখানটায় হেলিপ্যাড তৈরি হয়েছে সেই পুরো জমিটাই হচ্ছে কৃষি দপ্তরে। এর মধ্যে কোনো রকম সমস্যা নেই আর কি। কৃষি দপ্তর সেটা রাজ্য সরকারের অধীন, সেখানে সভাস্থল, সেখানে হেলিপ্যাড, এবং কার জন্যে না মুখ্যমন্ত্রীর জন্য।
একদম পুরো ব্যাপারটার মধ্যে একদম সরলীকৃত একটা ব্যাপার রয়েছে, এটাই হওয়ার কথা আর কি। কিন্তু মুশকিল কি জানেন, যেখানে এই সভাস্থল আর হেলিপ্যাড তৈরি হচ্ছে সেখানটা 3 বিঘা জমি, প্রায় ওই বিরাট জায়গাটা, তাতে তিলের চাষ করা হয়েছিল। সেই তিলের ফসল কেটে ফেলা হয়েছে শুধু ওই সভাস্থল আর হেলিপ্যাড তৈরির জন্য। এবার আপনারা কি বলবেন? আপনারা ওই বললাম নিশ্চয়ই কোথাও গিয়ে আবার আপনাদের প্রথম কথাটা উঠবে যে ওই মিডিয়া তো তিলকে তাল করছে। করছি না, আপনাদের দেখাচ্ছি। দেখুন, পুজোয় তিল নৈবেদ্য দেওয়া হয়, শ্রাদ্ধের পিণ্ডদানেও তিল লাগে, আর ভোটের রাজস্ব যজ্ঞে কিছু তিলের ফসল বিসর্জন করা যায় না, তা নিয়ে আবার কার কি মাথা ব্যথা বলুন? এইটা তো সত্যি সত্যি, তাও যাবার মুখ্যমন্ত্রীর জন্য কিছু তিল যদি খরচ হয়, কার কি এলো গেল? তাও আবার আরও একটা ব্যাপার আছে, এটা বলারও মানে কোথাও গিয়ে তিলকে তাল করে এটা বলা হচ্ছে না কোনো চাষির কপাল পুড়ল, কার জমির ফসল নষ্ট হলো, শুদ্ধ মুখ্যমন্ত্রী সভাস্থল আর ওই হেলিপ্যাড বানানোর জন্য। একদম বলছি না, কারণ এখানে তো কোনো চাষির কপালই পোড়ানো হয়নি। হ্যাঁ, কৃষি দপ্তরের জমি, তাতে পরীক্ষা নিরীক্ষার জন্য কিছু কিছু ফসল ফলানো হতো, সেগুলো কাটা হয়েছে। তাতে আর কী হয়েছে? এই যে 26,000 চাকরি বাতিল হলো, বাচ্চা কাচ্চাগুলো ভবিষ্যতে পড়বে কাদের কাছে সেটা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আর ফসলের পরীক্ষা, সেটা 1 বছর বাকি থাকলে কি যায় আসে বলুন তো? কংগ্রেস বলছে অবশ্য যে মুখ্যমন্ত্রীর সভার জন্য 3 বিঘা জমির ফসল নষ্ট হয়েছে, তারা নির্বাচন কমিশনে যাবে ইত্যাদি ইত্যাদি। তারা হয়তো ধরে নিয়েছে যে ওই সরকারি সম্পত্তি, সরকারি বিষয় আশয়, এগুলো তো আমাদের সবার, আপনার আমার সরকার, আমাদের ট্যাক্সে, আমাদের ভোটে সরকার তৈরি হয়, সরকার চলে, সুতরাং এই সরকারি সম্পত্তি নষ্ট হলে আমাদের তো ভীষণ খারাপ লাগে। এই খারাপ লাগাটা যদি সব পক্ষে সারা বছর থাকতো না, তাহলে যে কি সুন্দর ব্যাপারটা হতো, আমি শুধু সেইটা ভাবছি। ভি-গার্ডের এয়ার কুলার্স, এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। ভি-গার্ড এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। কৃষি ক্ষেত খামার, এডিও অফিসের পাশে ওটা ফার্ম, সেখানে চাষ হচ্ছে, তিল ফেলা হয়েছে, সেই তিলটাকে নষ্ট করে ওনার মিটিংটা তিলের থেকে বড় জিনিস। এটা অত্যন্ত দুঃখজনক যে মুখ্যমন্ত্রী যদি নিজে আইন ভাঙেন, তাহলে পাবলিক সাধারণ মানুষের দোষ দিয়ে কি লাভ আছে? না, এটা ফসল নষ্ট নয়, ওই সামান্য জায়গায় ছিল, তার ক্ষতিপূরণ আমরা দিয়ে দিয়েছি, ক্ষতিপূরণ দিয়ে আমরা সভা করেছি। হ্যাঁ, সামান্য জায়গায় ছিল, আমাকে বেশি ছিল না, মরেই গেছিল কিছু না, সরকার নয়, এটা ক্ষতিপূরণ দিয়ে করেছি। এটা এমন কিছু বেশি কিছু ছিল না, মরে গেছিল এমনিতেই, সামান্যতম কিছু ফসল ছিল, অল্প ছিল। ফসল নষ্ট করে আর কি সভা করা হলো একটা রাজনৈতিক দলের, এমনটা অভিযোগ উঠছে, কি বলবেন বিষয়টা? কোনো কিছু বলবো না। না, এইসব এটা কি দেওয়া সম্ভব যে একটা রাজনৈতিক দলকে সভা করার জন্য? এই বিষয়ে আপনার সঙ্গে কোনো কথা আমি বলবো না। না, এটা কি দেওয়া সম্ভব? এটা তো আমি কথা বলবো না, আমি ভাগদার কোনো কথা আপনাকে বলবো না, আমি ইলেকশনের কাজে ব্যস্ত আছি। দেখুন, বিরোধীরা যতই চিৎকার চেঁচামেচি করুন, হঠাৎ করে এই 3 বিঘা তিলের জন্য যাই করুন, আসলে তো জমি, এই জমির তো অভাব আছে। এই ফসলি জমি বাঁচাতে গিয়ে কি কাণ্ড হয়ে গেছিলো ভাবুন। ওই সিঙ্গুরের টাটাদের অত বড় কারখানাটাই তো গুটিয়ে নিতে হলো। সেই অবশ্যই এই ঘটনা আজকের থেকে না, সেই কবের থেকে। ওই বাবু যদি উপেনের 2 বিঘা জমিটাকে হাতিয়ে নিতে পারেন ওই বাগানকে 4 কোণা করতে, 3 বিঘা তিল সে আর এমন কি আত্মত্যাগ করলো? ওই জমির অভাব মেটাতে গেলে তো এই সমস্ত টুকটাক জিনিস করতেই হবে। আর স্বয়ং মুখ্যমন্ত্রীর সভা, তার জন্য এটুকুনি হয় না। আর জমির অভাব কি কম নাকি? এই দেখুন না, স্বয়ং প্রধানমন্ত্রী সভা করার জন্য জায়গা পাচ্ছে না। হতেই পারেন যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, হ্যাঁ এটা ঘটনা যে সংবিধানে এটা লেখা নেই যে কোনো জায়গায় যে কোনো লোক যে কোনো সময় সভা টভা করতে পারবেন, তার মধ্যে একটা অনুমতির ব্যাপার আছে। কিন্তু যে মাঠে, মানে ধরুন ওই বর্ধমান শহরের গোদা এলাকায় বালির মাঠে যেখানে মুখ্যমন্ত্রী সভা করে গেছেন, সেইখানে প্রধানমন্ত্রী সভা করার অনুমতি পাচ্ছেন না, এটা নিয়ে তো একটু জলঘোলা হবেই, এটাকে এড়িয়ে যেতে পারবেন না। 3রা মে বর্ধমানে প্রচার করবেন প্রধানমন্ত্রী, কিন্তু ওই গোদার মাঠের অনুমতি দেয়নি বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি। তালিতের কাছে সাই কমপ্লেক্সের মাঠে তাই জন্য জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তফাৎ কি? গোদার মাঠ ওই বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির জায়গা, রাজ্য সরকারের অধীন, আর অন্যদিকে সাই বা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া
কেন্দ্রীয় সংস্থা, ফলে কেন্দ্রীয় সংস্থার জমিতে প্রধানমন্ত্রী চাইলেই সভা করতে পারবেন, তিনি নিজে অনুমতি দিলেই তো হয়ে গেল, এরকম ব্যাপার আর কি। কিন্তু সোজা বাংলায় বিষয়টা তাহলে কি দাঁড়ালো? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নরেন্দ্র মোদীকে সভা করার জায়গা দিচ্ছে না। ওই দুর্যোধন বলেছিলেন না, বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী। ভোট মানে তো যুদ্ধই, এখানেই বা 1 ইঞ্চি জায়গা তৃণমূল কী করে ছেড়ে দেয় বলুন তো? আর অন্য সময় হলে বিজেপি ওই গোদার মাঠেই সভা করার গোঁ ধরে হাইকোর্টে যেত, কিন্তু এখন তো সময় কম, তাই তড়িঘড়ি তারা বিকল্প ব্যবস্থা করে নিয়েছে। আইন আদালত করতে গিয়ে সভাটাই হয়তো পণ্ড হয়ে যেত, কিন্তু ধন্দ সেটা তো অন্য জায়গায়। আদর্শ আচরণবিধি কায়েম রয়েছে, রাজ্য প্রশাসন এখন নির্বাচন কমিশনের অধীনে। এই পরিস্থিতিতে কোনো রাজ্য স্তরের সংস্থা প্রধানমন্ত্রীকে সভা করার জন্য জায়গা দেবে না, এটা বলতে পারে নাকি? তাদের যদি অনুমতি নিতে হয়, এই অনুমতি তো তাদের কমিশনের থেকে নেওয়ার কথা। তাহলে কমিশন কি প্রধানমন্ত্রীকে জমি দিতে চাননি? এটা একটা জটিল জায়গায় পৌঁছে যাচ্ছে না গোটা বিষয়টা? শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। ये दीदी और उनका भतीजा अभिषेक दोनों भाजपा से डरे हुए, हमारे नेताओं के होटल बुक नहीं होने देते, उनको गाड़ी नहीं मिलती है, जो होटल बुक होते हैं ममता के गुंडे खाली करा देते हैं। और मित्रों, मैं बताने वाला हूं आपको कि भारतीय जनता पार्टी का कार्यकर्ता डरने वालों में से नहीं है। ममता दीदी, जितना संतरास करना हो वो कर लो, आपका और भतीजे का विदाई अब सुनिश्चित है, आपको जाना है, तय कर दिया है। बीजेपी যাকে বিরোধী বলে মনে করে তার সব কাজে বাধা, তৃণমূল যাকে বিরোধী বলে মনে করবে তাকেও কিছু করতে দেবে না, সব কাজে বাধা। এটা গণতন্ত্রের পদ্ধতি নয়। যে পথে দিল্লি চলে বিজেপি, সেই পথেই পশ্চিমবাংলায় চলে তৃণমূল। পশ্চিমবঙ্গ বলেই সম্ভব। ইলেকশন কমিশনের উচিত অবিলম্বে চিফ সেক্রেটারিকে এবং ওই জেলার ডিএমকে বরখাস্ত করা। কোর্টে যান, কথায় কথায় কোর্টে যান। তো রাজনৈতিক যদি ষড়যন্ত্র হয়ে থাকে কোর্টে যান। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বিজেপি নেতাদের এই কথাটা বেশ রসিয়ে রসিয়ে শোনান ঘাস পড়লে তারা, কিন্তু বাংলার মাঠও যে দুর্জয় সেটা তো এবারের ভোটে টের পাচ্ছে পদ্ম শিবির। আগে নিরাপত্তার কারণে সভার অনুমতি দেওয়া হতো না, যোগী আদিত্যনাথের আগে বেশ কয়েকবার বাধা পেয়েছেন এর জন্য, কিন্তু ওই একই কথাটা যেটা একটু আগে বললাম, কমিশন কি প্রধানমন্ত্রীকে তাহলে কোথাও গিয়ে অনুমতি দেয়নি? সেই কমিশনের হাতেই তো যেহেতু প্রশাসন রয়েছে, তাই জন্য যোগী আদিত্যনাথের সভা করতে তো খুব একটা বাধা হচ্ছে না। নিরাপত্তার যুক্তি রাজ্য পুলিশ তুলতে পারবে না। সেখানটায় রাজ্যের হাতে রয়েছে বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি, এই অথরিটিতে তাদের অথরিটি তো তারা দেখিয়ে দিয়েছে। মোদিকেও যে কেউ সভা করতে বাধা দিতে পারে সেটা এই বাংলায় না এলে স্বরাষ্ট্রমন্ত্রী জানতে পারতেন কি? আজও বুলট পুরাণ। তাই হয়তো সোজা করে দেওয়ার জন্য উল্টো করার কথাটা তাদের মাথায় এসেছে। কয়েকদিন আগে অমিত শাহ প্রথমবার উল্টো করে ঝুলিয়ে দেওয়ার কথা বলেছিলেন, আজ মেমারির সভাতেও কিন্তু একই কথা বলেছেন। আর যোগী আদিত্যনাথ তিনিও একই দাওয়াই দিয়েছেন, তবে সেটা মুর্শিদাবাদে। आप चिंता मत करिए बंगाल वालों, हाई कोर्ट ने एनआईए को जांच दी है, सबको उल्टा लटका कर सीधा कर दिया जाएगा, आप चिंता मत करिए। किसको झुला के रख देगा, ऐसा बात कर रहे हैं जैसे आप 543 में आप 1043 सीट आपको मिल गया। কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে, চলে সব উল্টো সেথায় উল্টো পথে উল্টো বেশে। বাংলার ভোট রাজনীতিতে হঠাৎই উল্টো সুর, থুড়ি উল্টো ঝুলিয়ে দেওয়ার সুর। শুরুটা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণের তদন্তে গিয়ে আক্রান্ত হয় এনআইএ। বালুরঘাটের সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দেয়, উল্টো ঝুলিয়ে দেওয়া হবে। बम ब्लास्ट के आरोपियों को बचाना चाहती हो, आप चिंता मत करिए बंगाल वालों, हाई कोर्ट ने एनआईए को जांच दी है, सबको उल्टा लटका कर सीधा कर दिया जाएगा, आप चिंता मत करिए। আর বড়টা আবার কি বলেছেন, উল্টে ঝুলিয়ে রেখে দেবো।
ये कथा होम मिनिस्टर मुखे शोभा पाए, किसको झुला के रख देगा। ऐसा बात कर रहे हैं जैसे आप 543 में आप 1043 सीट आपको मिल गया, ऐसा बात आप कर रहा है। इतना जल्दीबाजी मत करो, इतना सोजा गेम नहीं है। তার মানে অমিত শাহের উল্টো ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারিকে হাতে মাথা কাটার সঙ্গে তুলনা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তৃণমূলের পাল্টা প্রচারে বিজেপি গুটিয়ে যায়নি, বরং বাংলার মাঠে নামিয়েছে তাদের সবচেয়ে তেজিয়ান ঘোড়াকে, যিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যিনি নরম কথা বলতে জানেন না। মুর্শিদাবাদের শক্তিপুরে যোগী রামনবমীতে অশান্তির অভিযোগ তুললেন আর উল্টো ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন। इन दंगाइयों के खिलाफ कार्रवाई क्यों नहीं की? अगर ये दंगाई उत्तर प्रदेश में इस प्रकार से अत्याचार करते, अब तक मैं इनको लटका करके, उल्टा लटका करके ठीक कर देता, और वह हाल इनके कर देते कि इनकी 7 पीढ़ियां भूल जाती कि दंगा कैसे होता है। যে উত্তরপ্রদেশ উন্নাও হাথরাস প্রয়াগরাজে কালিমা লিপ্ত, যে উত্তরপ্রদেশ বারবার এই সাম্প্রদায়িক মেরুকরণের জন্য শিরোনামে চলে এসেছে, সেখানকার মুখ্যমন্ত্রী এসে বাংলায় ল অ্যান্ড অর্ডার শেখাবেন। आज आप उत्तर प्रदेश में देखते होंगे पिछले 7 वर्ष में उत्तर प्रदेश में कोई दंगा नहीं हुआ, उत्तर प्रदेश में कोई कर्फ्यू नहीं लगा। आज उत्तर प्रदेश में बेटी और व्यापारी दोनों सुरक्षित है। আপনি শুনে রাখুন আদিত্যনাথ বাবু, আপনি যার টিকি ধরে রাজনীতি করেন, সেই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে থাকা এনসিআরবির তথ্য বলছে ভারতবর্ষের মধ্যে সবথেকে সুরক্ষিত শহরের নাম হচ্ছে কলিকাতা। মজার ব্যাপার হচ্ছে অভিষেক যার নজির টানলেন, সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও উল্টো ঝুলিয়ে দেওয়ার কথা আবার বললেন মেমারির সভায়। तृणमूल के गुंडे मोदी जी के 10 लाख करोड़ रुपया भेजा हुआ खा गए हैं। बंगाल में परिवर्तन कर दो, 30 सीट जिता दो, हम ये पैसा जो आपका खा गए हैं उनको उल्टा लटका कर सीधा करने का काम ये भारतीय जनता। তার মানে সকলের গলাতেই উল্টো সুর। এবার বাংলার মানুষ এই উল্টো কথাটা ঠিক বুঝলেন কিনা সেটা বোঝা যাবে ভোটের রেজাল্ট বেরোলেই। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। যোগী অমিত শাহ যদিও তৃণমূল নেতাদের ঝোলানোর কথা বলেছেন, কিন্তু বলেছেন হিন্দিতে। মুর্শিদাবাদ আর মেমারির মানুষ ঠিকঠাক বুঝেছেন তো? এই গরমে উল্টো ঝোলানো নিয়ে মানুষ উল্টো বুঝলে কিন্তু বিজেপির বাংলা থেকে আসনের অনেক হিসেবই ইধার উধার হয়ে যেতে পারে, যেরকম 2021-এ তাদের হিসেবটা ঝুলে গেছিল আর কি। घुसपैठियों को रोकना चाहिए या नहीं रोकना चाहिए? ये ममता दीदी रोकेगी क्या? क्यों नहीं रोकेगी? क्योंकि उसकी वोट बैंक है। এনআরসি করলে আপনাদের সবাইকে বিদায় করে দেবে। আপনারা আপনাদের বিদায় চান না বিজেপির বিদায় চান? ये ममता दीदी सीए का विरोध कर रही है। मैं आज ममता दीदी को पूछना चाहता हूं, बांग्लादेश से आए हुए हिंदू, बौद्ध, जैन शरणार्थियों को नागरिकता मिले, इसमें आपका क्या तकलीफ है? বিদেশি হয়ে গেলেন, অনুপ্রবেশকারী হয়ে গেলেন। उनका तकलीफ है, उनकी वो घुसपैठिया वोट बैंक नाराज हो जाएगी। मगर मैं कहकर जाता हूं,
एक एक शरणार्थी को नागरिकता देने का काम नरेंद्र मोदी सरकार करेगी भाइयों बहनों। दीदी आप कितना भी शोर शराबा करो, जिसने गरीब बंगाल की जनता का पैसा खाया है उसको हम जेल में भेज कर रहेंगे, जेल में भेज कर रहेंगे। আপনারা খালি অপেক্ষা করুন 7 দিন, আপনারা নিজের চোখে দেখবেন যেটা কিভাবে চক্রান্ত করে সারা ভারতে বাংলাকে কুলস্থ করার চেষ্টা করেছে নিজের স্বার্থ চরিতার্থ করতে। জনসমক্ষে আসবে কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচব মাতোয়ারা হলো রে, কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেশরী উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেশরী। নেতাদের চোখের সামনে যদি অতগুলো আসন এখনো ঝুলে থাকে, নেতারা কি চুপ করে বসে থাকতে পারেন? ওই জন্য কেউ পাবলিকের নাকের ডগায় গাজর ঝোলাচ্ছেন, কেউ উল্টো করে আবার কাউকে ঝোলানোর কথা বলছেন। এইবেলা বিষয়টা মনে হচ্ছে ঝুলিয়ে না রেখে আমরাও কয়টা কথা বলে ফেলি, যে কথাগুলো আজ না বললেই না। দেখুন, ঝড়ে বক মরে নেতাদের কেরামতি বাড়ে। এই ময়নাগুড়িতে যখন টর্নেডো এলো তখন তো এই কথাগুলোই আপনাদের বলেছিলাম, এবং সেই সময় এবং তারপরে নেতাদের কেরামতি কতটা বেড়েছে সে তো আপনারা দেখেইছেন। কেবা আগে প্রাণ করিবেক দান, ঝাঁপিয়ে পড়ে সবাই ত্রাণ ঠান নিয়ে হাজির হয়েছিল। তার মধ্যে অবশ্য বিভিন্ন রকম জিনিসপত্র দেখা গেছিলো, থালা ফুটো, মগ ভাঙা, এগুলো ঠিক ছিল, কিন্তু চেষ্টা তো ছিল। এবার আরেকটা টর্নেডো কিন্তু বয়ে গেছে বাংলার উপর দিয়ে। এটাও আবার একটা স্পেসিফিক টর্নেডো, ওখানে স্পেসিফিক জায়গার উপর দিয়ে টর্নেডোটা বয়ে গেছিলো উত্তরবঙ্গে। এইখানে গোটা বাংলার হাই স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীদের জীবনের ওপর দিয়ে টর্নেডোটা বয়ে গেছে। এমন ঝড়, 22,000 চাকরিরত হঠাৎ করেই বেকার হয়ে গেছে। এমন অবস্থায় নেতাদের কেরামতি না বাড়লে চলে। তাই এই গরমেও বাংলা জুড়ে শুরু হয়েছে ঘেরাও রাজনীতি। কিছুটা শুরু হয়েছে, বাকিটা এখনও হুঁশিয়ারির ওপর রয়েছে। চাকরি বাতিলের রায়ের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারের মঞ্চ থেকে শুভেন্দুর বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দুর নামটা নেননি, আজকাল নেন না আর কি, তার বদলে ওই গদ্দার শব্দটাই ব্যবহার করেন। লোকে বুঝে গেছে কাকে বোঝাচ্ছেন, তাই শুভেন্দুও বুঝেছেন। আর সেই জন্যই পাল্টা বলেছেন যে যারা টাকা নিয়েছেন তাদের প্রশ্ন করুন, প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করুন। ফলে ঘেরাও শব্দটা এই বিভিন্ন ভিন্নধর্মী পলিটিক্যাল এজেন্ডার মধ্যে কমন। গতকাল থেকে এই হুমকি হুঁশিয়ারির মাত্রাটা কিন্তু আরও বেড়েছে। তমলুকে একদল চাকরিহারা তারা ধর্না অনশন এগুলো সব শুরু করে দিয়েছেন। আর সেখানে তৃণমূলপন্থী বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতারাও রয়েছেন। শুভেন্দু অধিকারী আর অভিজিৎ গাঙ্গুলির বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তারা। শুভেন্দু কি বলেছেন? তিনি বলেছেন যে বাড়িতে গেলে খাইয়ে ফেরত পাঠাবেন, কি খাওয়াবেন তা হয়তো বলেননি। আসলে আমরা খাওয়ানোর কথা শুনলেই অনুব্রত মণ্ডলের মতো ওই চড়াম সুরে বিভিন্ন গুড় বাতাসা নকুলদান এগুলো খাওয়ানোর কথা মনে পড়ে যায়। তো তাই ফলে নেতারা কে কী খাওয়াতে চান সেটা আমাদের কাছে কখনোই স্পষ্ট হয় না। তবে ইঙ্গিত দেখে মনে হচ্ছে যে এই ঘেরাওয়ের রাজনীতি ঘিরে আরও জল ঘোলা হতে পারে। আর যেরকম হাইকোর্টেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে একদল বিক্ষোভ দেখাতে শুরু করলেন। কী অভিযোগ? বিকাশ রঞ্জন ভট্টাচার্যই নাকি চাকরি খেয়েছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিজেপিকে চাকরিখোর বলেছেন, এই ভাষাটাও কিন্তু তারই কাছাকাছি। এই জায়গায় দাঁড়িয়ে একটা সহজ প্রশ্ন মনের মধ্যে আসছে, করেই ফেলি। তাহলে চাকরি বাতিলটা কে করেছে? সহজ উত্তর, কলকাতা হাইকোর্ট। সিপিএমও করেনি, বিজেপিও করেনি। আর ভুলভ্রান্তি সেটা তো এসএসসি থেকে শুরু করে তৃণমূল নেতা সবাই রয়েছেন সেই ভুলভ্রান্তি করার তালিকায়, সবাই স্বীকারও করেছেন। তাহলে অন্যের ঘাড়ে দোষ চাপানোটা কেন? আসলে না, আমার মনে পড়ে যাচ্ছিল ম্যানেজমেন্টের একটা সূত্র আছে এক্ষেত্রে, নিজেদের ভুলভ্রান্তি বা দুর্বলতাকেই নিজের শক্তি হিসেবে দেখানো, তাহলেই সেটা ডিভিডেন্ড দেবে। তৃণমূল হয়তো বিজেপি আর সিপিএমের ঘাড়ে দোষ চাপিয়ে ডিভিডেন্ডের খোঁজ করছে। দেখুন, 22,000 কর্মরত শিক্ষক শিক্ষাকর্মী, তাদের ভিড়ে যোগ্যরাও রয়েছেন। এই টুকুরিটাকে ধরে নিলেই
তাদের প্রতি নিজেদের উৎকণ্ঠা, তাদের প্রতি সমবেদনা এগুলো দেখালেই বাকিদের জন্য ব্যাপারটা একইভাবে বর্ষে যায় আর কি। তাদের চোখের জল, তাদের উৎকণ্ঠা এগুলোকেই তো এনক্যাশ করতে যাচ্ছে তৃণমূল, এবং এমন উচ্চকিত কণ্ঠে করছে যেন সবাই ভুলে গেছে কেন চাকরিটা গেল। সবার মনে হচ্ছে কে চাকরিটা খেলো। এইটাই হচ্ছে প্রচারের কেরামতি। দুর্নীতি না হলে যে কাউকে চাকরি হারাতে হতো না, এখন সেটাই লোকের মন থেকে প্রায় চলে গেছে। কে কোথায় কেন কিভাবে চাকরি খেলো সেটা নিয়ে হিসেব নিকেশ হচ্ছে। এবং খেয়াল করে দেখুন প্রতি মুহূর্তে এই যে কখনো বিজেপি আর কখনো বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কখনো সিপিএম, এদের ঘাড়ে যখন, বিশেষ করে বিজেপির ঘাড়ে যখন এই চাকরি খাওয়ার ব্যাপারটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে, তখন তো লোকের মনে হচ্ছে এই কোথাও গিয়ে আদালত বিজেপি সবই সমর্থক। বলছিলাম না, সেই বিষয়গুলো লোকের মনের মধ্যে সেগুলো কিন্তু গেঁথে যাচ্ছে। এবার কতটা গাঁথছে তার প্রতিফলন পাওয়া যাবে মাসখানেক পর, 4 জুন। বেআইনি অর্থনৈতিক কেলেঙ্কারির আঁচ ভোটের বাক্সে পোয়াতে হয়নি তৃণমূলকে। শিক্ষা দুর্নীতি সেটা তো একরকম তাপপ্রবাহের মতো, এর আঁচ কতটা পোয়াতে হবে তৃণমূলকে। অন্যের ঘাড়ে দোষ দিয়ে কি ভোট নদী পেরোনো যাবে? শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। এই যে বিচারক, তার বাড়ি ধর্ণা হবে, শান্তিকুঞ্জে হবে, একাধিক জায়গায় বিক্ষোভ হবে, মিছিল হবে। অপরাধের দায় শুভেন্দুর যেমন, মমতা ব্যানার্জিরও তেমন। শান্তিকুঞ্জে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের কিন্তু কালীঘাটে, শান্তিনিকেতনেও বিক্ষোভ দেখাতে হয়, অথবা নবান্নে গিয়ে বিক্ষোভ দেখাতে হয়। না দেখালে লোকে বুঝবে যে আসলে তারা কোনো না কোনো রাজনৈতিক বড়ভাবে অংশীদার হয়ে যাচ্ছে। যারা অযোগ্য, যাদের বলা হচ্ছে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তাদেরকে বলবো দেখুন সময় আর বেশি নেই, এখনই তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করুন, করে যাদেরকে টাকা দিয়েছিলেন তাদের কাছ থেকে টাকাটা ফেরত নিয়ে নিন, নাহলে আমও যাবে, ছালাও যাবে, এবার চোষো আমরা, সেই অবস্থা হবে। আজকে যারা অন্যের চাকরি গেলে খুশি হন, তারা একবার ভাববেন তাদের বাড়ির লোকেদের চাকরি গেলে তারা কত খুশি হতেন। এত বড় পর্দা ফাঁস আদালতের প্রাঙ্গণে হয়তো হতো না, ওরা মনে করছেন যে আমি না লড়াই করলে হয়তো ওরা ভাবছেন অন্যান্য কাউকে ওরা ম্যানেজ করে নিতে পারতেন, সেটা আমাকে পারলেন না। মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছেন। যদি ভুলে না যান, আমি তো উপথে যাব না, কিন্তু আমি যদি উপথে যাই ওদের থেকে অনেক বেশি যোগ্যতা আমার আছে মানুষকে জড়ো করার। যোগ্যদের কাছে গিয়ে বলছেন যোগ্যদের চাকরি দিতে হবে, আর কোর্টে গিয়ে মরিয়া আগে সব বাতিল করে দিন, সবার চাকরি খেয়ে দিন, তাহলে ঘোলা জলে মাঠ ঝসতে সুবিধা হয়। বিকাশবাবুদের এই পলিটিক্স চাকরি প্রার্থীরা ধরে ফেলেছেন। দেখুন এই দুনিয়ায় প্রথম চুরিটা নাকি করেছিলেন প্রমিথিউস, গ্রিক উপকথার বীর নায়ক। স্রেফ এক মুঠো ধুলোকে প্রমিথিউস অস্ত্র বানিয়ে নিয়েছিলেন। সেই ধুলো দেবতাদের চোখে ছুঁড়ে স্বর্গ থেকে আগুন চুরি করে মর্তে পালিয়ে এসেছিলেন। প্রমিথিউসই তার মানে মর্তবাসীকে চুরিতে হাত পাকাতে উৎসাহিত করেছিলেন। মানে এ ব্যাপারে কিন্তু গ্রিকরা একমত, কিন্তু আমরা বাঙালিরা আজ পর্যন্ত জানি না যে কার অনুপ্রেরণায় এত রকমের চুরি হয়ে গেল। কে সেই ধেরাইলু? বিজেপি, কংগ্রেস, সিপিআইএম সবাই তৃণমূলের দিকে আঙুল তুললে তৃণমূল আঙুল তোলে 34 বছরের বাম আমলের দিকে। এককালে শীদেল চোরকে বাঙালি নিশি কুটুম্ব বলতো, কিন্তু যারা দিনের আলোয় চাকরি বাকরি চুরি করে নিলেন বলে অভিযোগ, তাদের কুটুম বলা যায় কি? এই বিরোধী নেতাদের কথা শুনলে কিন্তু মনে হয় যে তারা দারুণ অবাক, ভেবেই পাচ্ছেন না যে এত রকম চুরির অভিযোগ ওঠার পরেও আম জনতা কি করে নিশ্চিন্তে আছে। যাবতীয় দুর্নীতি, বঞ্চনা মুখ বুজে সহ্য করার পরিবর্তে বাঙালি কী পাচ্ছে? বিরোধীরা বলছেন যে রাজ্যের তৃণমূল সরকার নাকি সাধারণ মানুষকে খয়রাতিতে অভ্যস্ত করে দিয়েছে, হাতে গরম টাকা পাচ্ছে। মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকা নাকি অসংখ্য না পাওয়ার দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আবেগ, আক্ষেপ সব কিছু বেবাগ ভুলিয়ে দিচ্ছে। মানে এর মধ্যে কত কিছু আছে ভাবুন। চাকরি তো ছেড়েই দিন, আবাসের ঘর, 100 দিনের মজুরি, এরকম সব কিছু ওই সাধারণ মানুষ নাকি ভুলে যাচ্ছে, কারণ হাতে গরম 1000 টাকা আসছে। এতে আরও আছে আর কি, মানে আমরা হিসেব করে দেখছিলাম যে এই কন্যাশ্রী, রূপশ্রী, হেনাত, বার্ধক্য ভাতা এইসব যদি যোগ করেন, একটা সাধারণ পরিবারে কতগুলো টাকা, বেশ অনেকগুলো 1000 টাকা বাড়িতে বসে বসেই হাতে নগদ চলে আসে। আমাদের প্রশ্ন একটাই, জানেন তো, এটা তাহলে তো ওই কনসেপ্টই হয়ে গেল না, এই হাতে টাকা নাও বা ভাতা নাও আর কি, আর ওই হাতে ভোট দাও। এবার এই কনসেপ্টটাই কি লোকসভা ভোটে তৃণমূলকে জিততে সাহায্য করবে?
মানে অনুদান নিয়ে যদি আনুগত্য দেয় সাধারণ মানুষ, অথবা অনুদান দিয়ে যদি আনুগত্যের দাবি করে শাসক, তাহলে কি ভোটের বাক্সে তার কোথাও গিয়ে প্রতিফলন হবে না? লোকসভা ভোটের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু বলতে শোনা গেছে যে গ্রামে বা বুথে তৃণমূল জিতবে না সেই সব জায়গায় আবাসের টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ভোট না দিলে ভাতা মিলবে না বলে তৃণমূলের সাধারণ সম্পাদক কিন্তু প্রকাশ্যেই বার্তা দিচ্ছেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলার মানুষের হকের টাকা বিজেপি আটকে রেখেছে, রাজ্যের সরকার নিজের তহবিল থেকে সেই টাকা মেটাচ্ছে। অর্থাৎ যার নুন খাচ্ছে জনতা তার গুণী যে গাইতে হবে, এই বার্তা তৃণমূলের নেতৃত্ব পদে পদে বুঝিয়ে দিচ্ছেন। আমাদের শুধু একটা জিনিস বুঝতে ইচ্ছে করছে, এই যে সরকার নিজের টাকা থেকে দিয়ে দিচ্ছে, নিজে মেটাচ্ছে, নিজের তহবিল থেকে দিচ্ছে, এই টাকাটা আসছে কোত্থেকে? আমরা যদ্দূর জানি সরকারের যে টাকা, সে টাকা তো আপনার আমার টাকা, আমাদের ট্যাক্সের টাকা। ফলে আমাদের টাকাই আমাদের দিয়ে আমাদের কাছ থেকে আনুগত্য নেওয়া হচ্ছে। এটা কিন্তু সলিড বুদ্ধি। বাংলা নাকি 2,29,000 কোটি টাকার হিসেব দেয়নি, ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি, তাই ওনারা টাকা দিতে পারছেন না। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করে বলছি, আমাদের সরকার থাকাকালীন একটা ইউটিলাইজেশন সার্টিফিকেট করে নেই। আজ পর্যন্ত বাংলার 50 লক্ষ গরিব মানুষের ছাদের টাকা এই জনবিরোধী বিজেপি সরকার আটকে রেখেছে। এরা ভোট চাইতে এলে জিজ্ঞেস করবে। আর যদি মিথ্যে কথা বলে, ঘরে বসিয়ে চা খাওয়াবেন, জল খাওয়াবেন, গরমে শরবত খাওয়াবেন, আর যদি মিথ্যে কথা বলে বেঁধে রেখে আমাকে ভোট করবে। আমি তো আমার রিপোর্ট কার্ড দিচ্ছি, এরা এদের রিপোর্ট কার্ড নিয়ে আসুক। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। দেখুন, এই খয়রাতি বা ডোল নিয়ে রাজনীতিতে ডামাডোল এটা নতুন কিছু নয়। শুধুমাত্র তৃণমূলের সরকার যে ভাতা দেয় এমনটাও নয়। ভাতা এবং খয়রাতি বাবদ টাকা ছড়ালে যে ভোটের অভাব হয় না, সেটা তো এই মুহূর্তে পরীক্ষিত সত্য। তাই এ রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডারের আদলে মধ্যপ্রদেশে বিজেপি সরকার চালায় লাডলি বাহানা, দিল্লিতে কেজরিওয়ালের আম আদমি পার্টির সরকার দেয় মুখ্যমন্ত্রী সম্মান যোজনা, হিমাচল প্রদেশে কংগ্রেস দেয় ইন্দিরা গান্ধী প্যারে বাহানা। এরকম বিভিন্ন প্রকল্প আছে। ফেব্রুয়ারি মাসেই এ রাজ্যের বাজেটে ঘোষণা হয়েছিল যে 500 থেকে বাড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 1000 করা হচ্ছে। চলতি মাস থেকেই রাজ্যের 2,11,00,000 মহিলা মাসে মাসে 1000 টাকা করে পেতে শুরু করেছেন। ভেবে দেখুন, বাড়িতে বসে মাসের শুরুতে একদম সরাসরি হাতে নগদ 1000 টাকা। কম? মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর রাজ্যে প্রায় 150টা প্রকল্প চালু করেছেন, এবং এমনভাবে প্রকল্পগুলোর পরিকল্পনা হয়েছে যাতে রাজ্যের প্রত্যেকটা এলাকায় কোনো না কোনো উপভোক্তা থাকে। এবারই 2024-এ এসে যদি রাজ্যের ভোটারদের কাছে বার্তা যায় তৃণমূলকে ভোট না দিলে এই প্রকল্পগুলোর সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে, তাহলে ভোটে তার প্রভাব পড়ার আশঙ্কা কিন্তু বিজেপি নেতারা করতেই পারেন। কারণ মানুষ তো অভ্যস্ত হয়ে গেছে, একদম অভ্যস্ত হয়ে গেছে বসে বসে হাতে এই টাকাগুলো পেতে। এবার তারা যদি হঠাৎ শোনে যে এই সামান্য একটা ভোটের জন্য সেই টাকাগুলো তাদের হারাতে হবে, তাহলে কি আর তারা ওই ভোট দেওয়ার সময় ভুলটুল করবে? ঠিক যেখানে দিলে তাদের টাকাটা নিশ্চিত থাকবে সেটাই তারা করবে। কারণ তারা তো জানে পরের বিধানসভা নির্বাচন তো 26 সালে। হ্যাঁ, এর মধ্যে শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিয়েছেন যে যদি বিজেপি রাজ্যে ক্ষমতায় আসে মাসে মাসে মহিলাদের 3000 টাকা করে দেওয়া হবে। 1000 না, 3000। শুধু ওই লক্ষ্মীর ভাণ্ডারের বদলে নামটা অন্নপূর্ণার ভাণ্ডার করা হবে। অর্থাৎ ভাতার বদলে আরও বেশি ভাতা। ভোট চাইতে এটাই এখন নেতাদের তুরুপের তাস। সরাসরি অনুদান আর অনুগত ভোটার তৈরি কি তাহলে হালফিলের রাজনীতির একমাত্র লক্ষ্য? 30 से ज्यादा सीटें मोदी जी की झोली में डाल दो, बंगाल में 5 लाख तक का सारा इलाज फ्री ऑफ कॉस्ट नरेंद्र मोदी जी करने वाले हैं। আর এই টাকাটা জিন্দেগি ভর পাবেন, যতদিন জীবনে বাঁচবেন। 60 বছরে শেষ হবে না। যেই 60 বছর হয়ে যাবে ওটা ওল্ড এজ পেনশনে লক্ষ্মীর ভান্ডার 2 হয়ে যাবে।
যারা যারা বাড়ির জন্য আবেদন করেছিলেন কারোর কাছে হাত পাততে হবে না। 31শে ডিসেম্বর এই বছরের মধ্যে বাড়ির প্রথম ইনস্টলমেন্টের টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। মানে প্রতিযোগিতা হওয়া উচিত মানুষের জীবন জীবিকা অধিকার, সেটার পক্ষে কে কতটা তা বাদ দিয়ে এ বলছে আমি 10 টাকা দেবো, তো বলছে আমি 20 টাকা দেবো, এবং এই একটা কম্পিটিশন লাগাচ্ছে, অথচ মানুষের কাছ থেকে চুষে নেওয়া হচ্ছে তার চাইতে অনেক বেশি। যত টাকা দেওয়ার কথা বলছে তার চাইতে চুষে নিচ্ছে অনেক বেশি। বিজেপি সিপিআইএম নেতাদের কথা শুনলে আমার ওই আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের একটা কথা মনে পড়ে যায়। লিঙ্কন বলেছিলেন, আপনি কিছু সময়ের জন্য সমস্ত মানুষকে বোকা বানাতে পারেন, সব মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানাতে পারেন, কিন্তু আপনি সব সময় সব মানুষকে বোকা বানাতে পারবেন না। বিরোধী নেতারা বলছেন যে তৃণমূল নাকি ভাতার প্রলোভনে বাংলার মানুষকে ভুল বোঝাচ্ছেন, খয়রাতির আড়ালে যাবতীয় দুর্নীতিকে নাকি তৃণমূল নেতৃত্ব ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এবারের ভোটে নদিয়া মুর্শিদাবাদ জেলায় এই খয়রাতির রাজনীতির বিরুদ্ধে তাই জন্য প্রচার শুরু করেছে সিপিআইএম। বামফ্রন্টের কর্মী সমর্থকরা লিফলেট বিলি করছেন এটা নিয়ে। একটা লিফলেট, সে লিফলেটটা দেখলাম লেখা রয়েছে যে টুনির মায়ের নাম কি। মানে এটাও নিজেদের বিষয়টাকে আগে প্রথমে ক্যাম্পেইন করে নেওয়া, কারণ 3 বছর আগে ব্রিগেড সমাবেশের থিম সঙ্গে এই টুম্পা সোনা সুর ব্যবহার করেছিল সিপিআইএম। এবার লোকসভা ভোটের প্রচারে টুনির মাকে কেন টেনে আনছে বামেরা? কেন মুর্শিদাবাদ লোকসভা আসনের প্রার্থী মোহাম্মদ সেলিম আর কৃষ্ণনগর লোকসভা আসনের প্রার্থী SM সাদির প্রচারে এই লিফলেট বিলি করা হচ্ছে? এর প্রশ্নের উত্তরে একটা জিনিস আমরা খুঁজে পেয়েছি, জানেন তো, এই দুটো কেন্দ্রেই উল্লেখযোগ্য হারে সংখ্যালঘু এবং মহিলা ভোট রয়েছে। এই দুটো কেন্দ্রেই সিপিআইএমেরও 2 প্রার্থী আবার সংখ্যালঘু মুখ। গত 13 বছরে রাজ্যে তৃণমূল ভোটের ফলাফল বিশ্লেষণ করে দেখেছে যে সংখ্যালঘু ভোটের পাশাপাশি মহিলা ভোটেও তাদের আধিপত্য রয়েছে। এটা ঠিক, আপনি নিজেও যদি বিশ্লেষণ করেন এটাই দেখবেন। এই মহিলা ভোট এটা পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে গিয়ে দাঁড়ায়। 2021 সালের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিশ্রুতি যে ম্যাজিকের মতো কাজ করেছিল সেটা তো বিরোধী শিবিরের নেতারাও মানেন। শুধু লক্ষ্মীর ভাণ্ডার না, ওই বলছিলাম না, কন্যাশ্রী, রূপশ্রী, অনেক প্রকল্প রয়েছে মেয়েদের জন্য। স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড সেটাও কিন্তু বাড়ির মহিলাদের নামেই ইস্যু করা হয়। এবার তার ফলে মানে এত বেশি করে মহিলা সেন্ট্রিক ব্যাপারটা হয়ে যাওয়া, এবং মহিলা মুখ্যমন্ত্রী তিনি মহিলাদের দেখছেন, এই বার্তাটা মহিলা ভোটারদের মধ্যে তৃণমূলকে একটা গেঁড়ে বসিয়ে দিয়েছে আর কি, যাকে বলে একদম একচ্ছত্র আধিপত্য। এবার সেই মহিলা ভোটারদের মধ্যে তৃণমূলের ওই আধিপত্যেই কি তাহলে ভাগ বসাতে চাইছে সিপিএম? তারা কি বোঝাতে চাইছে যে এই সমস্ত ডোল বা খয়রাতি পাওয়ার জন্য হাত পেতে বসে থাকাটা মা বোনেদের সাজে না? মুর্শিদাবাদ আর কৃষ্ণনগর আসনে সিপিএম প্রার্থীদের সমর্থনে যে লিফলেট বিলি করা হচ্ছে তাতে কিন্তু লেখা হচ্ছে যে দেশের লক্ষ লক্ষ মহিলা সারা জীবন শুধু কারোর মা, কারো স্ত্রী বা কারো মেয়ের পরিচয় বহন করে চলেন, তাদের নিজেদের কোনো পরিচয় থাকে না। সিপিআইএম তাদের সেই পরিচয় দেবে, অর্থাৎ খয়রাতি বা পরনির্ভরশীলতার বিকল্প হিসেবে মহিলাদের আত্মপরিচয় দেওয়ার প্রতিশ্রুতিকেই ভোটের হাতিয়ার করতে চাইছেন মোহাম্মদ সেলিমরা। মুশকিল কি জানেন? প্রতিশ্রুতি হিসেবে ব্যাপারটা বেশ ভালো, শুনতেও খুব ভালো, আত্মমর্যাদা বা সব কিছু, কিন্তু এর বাইরে তাদের যে অন্য কিছু এই মুহূর্তে দেওয়ার নেই এটাও তো ওই সাধারণ মানুষ জানেন। ফলে যদি সবটাই প্রতিশ্রুতি হয় তাহলে নগদের প্রতিশ্রুতি যে এই সমস্ত ক্ষেত্রে অনেক বেশি লোকের কাছে গ্রহণযোগ্য মনে হবে। ভোটের বাজারে কিন্তু এটাই সবচেয়ে বাস্তব, সবথেকে বড় সত্য। অন্যান্য রাজ্যেও 3000, 4000, 6000 করে আছে যেখানে মহিলারা এই ভাতা পায়। সব জায়গায় কোথাও এত কম পায় না যা পশ্চিমবঙ্গে আছে, এবং দেশের সরকারকে আমরা বলেছি একটা দায়িত্ব পুরোটাই তোমাদেরকে নিতে হবে। কেন নেয়নি? মানুষকে সাপোর্ট দেওয়ার প্রয়োজন আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এরা দুজন ভাব দেখাচ্ছে এরকম যেন আমার জমিদারিতে তুমি প্রজা, আমি ইচ্ছা হলো তোমায় দিলাম, তুমি আমায় প্রতিদান দেবে। কার ভাণ্ডার হবে? ইনি বলছেন লক্ষ্মী, উনি বলছেন অন্নপূর্ণা, আর আমরা বলছি মানুষের অর্থনীতির ভাণ্ডারটাকে পূর্ণ করো। এখন কথায় বলে বনে থেকে বাঘ আর জলে থেকে কুমির, দুজনের সঙ্গেই লড়াইয়ে নামাটা কিন্তু খুব ঝুঁকি। কৃষ্ণনগর পুরসভায় সেই ঝুঁকিটাই নিয়ে বসে আছেন এক স্থায়ী পুরকর্মী। মিড ডে মিল থেকে মা ক্যান্টিন সবেতেই দেদার দুর্নীতি চলছে। এটা মোটামুটি আমরা তো বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই ঘটনাগুলো দেখতেই পাচ্ছি।
কিন্তু নিজের এলাকায় এই সমস্ত দুর্নীতির ব্যাপারে অভিযোগ করে নিজের কর্মক্ষেত্রেরই অন্তত হাফ ডজন উচ্চপদস্থ আধিকারিকের নামে সর্বত্র লিখিত অভিযোগ করে ফেলেছেন তিনি। ভাবুন একবার, ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানোর মতো মানসিকতা আজকাল সত্যি বিরল, দেখা তো যায় না। সেখানে এরকম মানুষ এখনও আছেন। একজন সরকারি চাকরি, মানে যেখানে সরকারি চাকরিও আজকাল অবশ্য পুরোপুরি নিশ্চিন্তের নয়, অন্তত এসএসসির ক্ষেত্রে তো তাই দেখা গেছে। সেই রকম একটা সময় একজন যুবক নিশ্চিন্ত স্থায়ী চাকরিতে থেকেও এত বড় ঝুঁকিটা নিয়ে নিলেন, এরপরও কাজ করতে পারবেন? আপাতত ওই দুর্নীতির অভিযোগগুলো তোলার পরেই তো তিনি পুরসভায় যেতে পারছেন না। তার অভিযোগ হচ্ছে যে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আবার পুরসভার দাবি বারবার ডাকা সত্ত্বেও অভিযোগকারী অফিসে আসছেন না। কোনটা ঠিক কোনটা ভুল? কৃষ্ণনগর পুরসভার নাগরিকদের সত্যিটা জানাবে কে? মিড ডে মিল এবং মা ক্যান্টিনের টাকা 2 নম্বরইভাবে 9-6 করে নিচ্ছে। মিড ডে মিল আর মা ক্যান্টিনে দুর্নীতি, প্রতি মাসে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগটা যিনি করেছেন তিনি কোনো বিরোধী দলের নেতা বা কর্মী নন। অভিযোগকারী কৃষ্ণনগর পুরসভারই স্থায়ী কর্মী। কিভাবে চলছে দুর্নীতি? কখনো এরা কী করছে, ডিমের পেটি বেশি করে দেখাচ্ছে, তারপরে গ্যাসের সিলিন্ডার, তারপরে গোপাল পাল বলে একজন আছে যিনি কিনা তার রাইসের গোডাউন আছে। সরকারি চাল হাঁসখালি এবং কল্যাণী থেকে আসার পরে এরা ভালো চাল পাল্টে খারাপ চাল স্কুলগুলোর মিড ডে মিল ডিপার্টমেন্টে এবং মা ক্যান্টিন, কৃষ্ণনগর পৌরসভার আন্ডারে বর্তমানে 4টি মা ক্যান্টিন রয়েছে, সমস্ত জায়গায় এভাবে দুর্নীতি করছে এবং প্রতি মাসে এরা লাখ লাখ টাকা 9-6 করে নিচ্ছে। পুরসভার বিরুদ্ধে অভিযোগ পুরসভারই কর্মীর, জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই। অভিযোগকারীর দাবি পুরসভার এই কাজের প্রতিবাদ করাতেই নাকি শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন। আমাকে প্রচণ্ডভাবে মানসিক চাপ, হেনস্থা এবং নিগ্রহ করে এবং শারীরিক মানে গায়ে হাত তুলে আমাকে অন ডিউটি অবস্থায় বেলা 4টের সময় ঘর থেকে বের করে দেয় এবং বলে যে সেই দিনকেই আমি যেন চেয়ারম্যানের ইমেলে আমার রেজিগনেশন লেটার পাঠিয়ে দিই। আপাতত পুরসভায় যাচ্ছেন না রাজু সরকার। অভিযোগ জানিয়েছেন পুলিশ সুপার থেকে নবান্ন পর্যন্ত। পুরসভার বিরুদ্ধে মারাত্মক অভিযোগের অন্তর্তদন্তও শুরু হয়েছে, কিন্তু পাল্টা অভিযোগকারী নিজেই সেই তদন্তে সহযোগিতা করছেন না। আমাদের স্টাফরা এত ভালো, কখনো কারোর হুমকিও দেয় না, মারামারিও করতে যায় না, পরিষ্কার কথা। তাকে আমরা বারবার চিঠি করছি, তুমি আমাদের কাছে দেখা করো, সে তখন চিঠিটা রিফিউজ করছে, নিচ্ছে না। বাই পোস্টে 2বার চিঠি পাঠানো হয়, বাই মেলে চিঠি পাঠানো হয়, যে মেল থেকে সে চিঠি পাঠাচ্ছে সেই মেলে তাকে পাঠানো হয় এই তদন্ত কমিটির সামনে হাজির হওয়ার জন্য, এবং হোয়াটসঅ্যাপেও অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও তাকে চিঠি পাঠানো হয়। কিন্তু দুটো হিয়ারিংয়েই সে অ্যাটেন্ড করেনি। কীভাবে খাওয়ার আছে আমি জানি না, ওই জন্যই ওনাকে আমরা ডাকছি। যদি সত্য হয়ে থাকে আপনি আসুন, আমাদের বলুন, আমরা নিশ্চয়ই তার প্রতিবাদ করবো এবং আমরা দেখব তার বিরুদ্ধে আমরা করবো, অ্যাকশান নেবো। কিন্তু উনি কিছুতেই আসছে না। কে সত্যি কেই বা মিথ্যে? দিনের শেষে পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এই অভিযোগের সত্যি মিথ্যে জানার অধিকার তো নাগরিকদেরই, বলছেন কৃষ্ণনগর পুর এলাকার বাসিন্দারা। প্রতি বছর গ্রীষ্মে রক্তের সংকট হয়, প্রতি ভোটের সময়ও রক্তের সংকট হয়। আসলে শিবির কমে যায় তো, তাই রক্তের যোগানও কমে যায়। এবার আবার জোড়া ফাড়া, গ্রীষ্ম প্লাস ভোট, ফলে জেলায় জেলায় রক্তের বেশ অভাব। কিন্তু এর মধ্যেও রক্তদান শিবির নিয়েও কিন্তু রাজনীতির অভিযোগ উঠেছে, আর তার জেরে একটা রক্তদান শিবির বাতিল হয়ে গেছে বলেও আমরা খবর পাচ্ছি। রক্তদান শিবিরের আয়োজক ছিল সংগ্রামী যৌথ মঞ্চ। এই সংগ্রামী যৌথ মঞ্চ কারা? যারা ডিএ নিয়ে সরকারের বিরুদ্ধে মাঠে ময়দানে আদালতে লড়াই করছে, বঞ্চিত চাকরি প্রার্থীদের আন্দোলনের পাশে দাঁড়াচ্ছে। সব মিলিয়ে সরকারের বিড়ম্বনা বাড়ানোর অন্যতম কারণ তাদের অনুমতি, সেটা কি এত সহজে দেওয়া যায় নাকি? প্রধানমন্ত্রী অনুমতি পাচ্ছেন না সভা করার, সেখানে তারা অনুমতি পাবেন। যা খবর পাচ্ছি অনুমতি এটা দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও নাকি শিবির বাতিল করে দেওয়া হয়েছে। অভিযোগ যে উপরতলার নির্দেশেই নাকি ডিএ আন্দোলনকারীদের রক্ত সংগ্রহে পিছিয়ে গেছে এনআরএসের ব্লাড ব্যাংক। অন্তত সংগ্রামী যৌথ মঞ্চের দাবি অন্তত তাই। সত্যি হলে মারাত্মক অভিযোগ। যখন রক্তের সংকট, তখন আয়োজকদের মানে মানসিকতা দেখে এরকম ডিসিশনটা নেওয়া হবে। স্বাস্থ্যকর্তার যুক্তি যে শহীদ মিনারে খোলা জায়গায় রক্ত সংগ্রহ, সেটাতে বাধা হতে পারে। সেই যৌথ মঞ্চ পাল্টা বলছে খোলা জায়গায় রক্ত সংগ্রহের প্রশ্নই নেই, চাওয়া হয়েছিল বিশেষ সরকারি বাস। কিন্তু
কোথাও গিয়ে এই রক্তের সঙ্গে সঙ্গে তো কারুর না কারুর শরীরে ঢুকবে এই রক্ত নিলে, সেগুলোর সঙ্গে সঙ্গে আবার এই সমস্ত দাবি দেওয়া চাওয়ার এই বেয়ারা মানসিকতাটা কারুর শরীরে ঢুকে যাবে, গিয়ে মনের মধ্যে বাসা বাঁধবে কিনা, এই ভয়েই কি এই রকম রক্ত সংগ্রহেও রাজনীতি বাধা হয়ে দাঁড়াচ্ছে? ভবনের এই যে শিবিরকে বন্ধ করা, পোস্টপোন করা, সেটার কারণটা কি, সেই কারণটাও আমরা জানতে চাইছি। যে আগে থেকে আমাদের ব্যাংক মানে রক্তদান শিবির বুক করা হয়েছিল, ব্লাড ব্যাংক আমাদেরকে কনফার্ম করেছিলেন, তারপরে ওই ব্যাপারটা ঘটলো। এবং আমাদের মনে হচ্ছে যে এটার মধ্যে কোনো রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে। তাহলে সাধারণ মানুষকে এবার ভাবতে হবে যে রক্ত দিয়েও যে এরকম একটা ভোটের রাজনীতি করছে, এই ঘৃণ্য রাজনীতি যারা করছে তাদেরকে ঘৃণা করাই উচিত। আমার কাছে অতটা খবর নেই, আমি খবর নিয়ে দেখব। সবচেয়ে বড় কথা যেটা, যেখানে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি সেখানে পরিবেশগত সুস্থতাটা থাকতে হবে, অর্থাৎ সেখানে ইউরিনালের বন্দোবস্ত থাকতে হবে, সেখানে রোদ্দুর থাকলে হবে না, একটা খুব গরম নেই এরকম একটা, তাছাড়া একটা খোলা জায়গায় করা যাবে না। রক্তদানের ক্ষেত্রে সেখানে যদি কোনো ধর্মীয় সাম্প্রদায়িক বিদ্বেষ বা রাজনৈতিক বিদ্বেষ যদি আসে, সেটা অবশ্যই বাঞ্ছনীয় নয়। কারণ এই কঠিন সময়ে যদি কেউ রক্তদান শিবিরের আয়োজন করে থাকে, বিশেষত সরকারি রক্তদানের সেখানে সবসময়ই তাকে সরকারের পক্ষ থেকে উদ্বুদ্ধ করা উচিত। দেখুন, স্বাস্থ্য ভবনই এর আগে নির্দেশ দিয়েছিল যে এই গরমে যে কটা শিবির হবে সেগুলো যেন বাতিল না করা হয়, তারপরে এরকম হলো কেন? এমন অবস্থা, তৃণমূল সরকারি কর্মচারী সংগঠন ফেডারেশন তারাও বলছে যে কাজটা অনুচিত হয়েছে। উপরমহল কি গ্রাসরুট লেভেলের চাহিদা বা প্রয়োজনটা বুঝতে পারছে না? আচ্ছা, রাজনীতি সাধারণ মানুষের জন্য বা সাধারণ মানুষের প্রয়োজনটার জন্য কবে ভাববে বলবেন? Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী।